বডিতে যদি কখনো অতিরিক্ত পানি ঢোকে ওটা বের করে ব্যালেন্স করে, আবার যদি কম পানি ঢোকে ওটা আবার রেখে দিয়ে ব্যালেন্স করে, মানে পানির ভারসাম্যটা নিয়ন্ত্রণ করে এই কিডনিতে। অর্থাৎ যেটা পরিমাণ বেশি দরকার ওটা রেখে দেওয়ার চেষ্টা করে, আর যদি পানি থেকে বের দেওয়ার চেষ্টা করে। এটার জন্য একটা ছাঁকনি আছে, ছাঁকনিগুলোর বলা হয় গলমিউলাস। আর গলমিউলাস নেফ্রনের একটা অংশ। ছাঁকির অনেকগুলো কাজ আছে, অনেকগুলো কাজ হচ্ছে, যেমন ধরেন একজনের ছাঁকার পরে যখন নিচে এক জায়গায় আবার জমা করে না, নিচে আবার জমা করার পরে চিন্তা করে যে এই জায়গা থেকে এই উপাদানটা আবার দরকার বডিতে, আর এই উপাদানটা দরকার না, ওখান থেকে আবার যেটা দরকার এটা আবার পাঠায় বডিতে, আর যেটা দরকার এটা আবার নিচে আবার আরেক জায়গায় পাঠায়, ওইখান থেকে আবার প্রস্তাব তৈরি করে নিচে পাঠায়। পুরোটা কাজ করতেছে নেফ্রনের। তো নেফ্রনের যে চালিটা থাকে ওই জন্য গলমিউলাস ওইভাবে ছাঁকির কাজ করে। এখন এই নেফ্রন যে কোন কোন পদার্থ ছাঁকে বের করবে কোনটা বের করবে না, এই জিনিসটা নির্দিষ্ট করা আছে। যেমন এটার মধ্যে একটা জিনিস হচ্ছে সিরাম ক্রিটিনাইন, শুধু সিরাম না, ক্রিটিনাইন। এই ক্রিটিনাইন একটা বজ্র পদার্থ, ইউরিয়া একটা বজ্র পদার্থ। এগুলা প্রস্রাবের সাথে কিডনি বের করে দেয়, কিডনি বের করে দেয়, কিন্তু কোনো কারণে যদি বের করতে না পারে, যদি না পারে বের করতে, তাহলে কিডনি ঠিক মতো কাজ করতে পারতেছে না, তাহলে এটা কোথায় থেকে যাবে? বডিতে থেকে যাবে। তখন যেটা রক্তের মধ্যে এটা বেশি পরিমাণে পাওয়া যায়। এই জন্য আমরা যখন সিরাম ক্রিটিনাইন পরীক্ষা করি, এটা নর্মাল থেকে 1.2 1.3 যদি এর চাইতে বেশি পায়, তারপরে কি বোঝা গেল? ক্রিটিনটা ছাইকে পাঠাইতে পারতেছে না, এটা তো বজ্র পদার্থ, এটা বের করতে পারতেছে না, তাহলে কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে। বিষয়টি বুঝতে পারছি? তাহলে ঠিক এরকম ভাবে প্রোটিন বডিতে থাকার কথা, প্রোটিন বডিতে থাকার কথা। যেমন ওই চা পাতা থাকে না, যদি ছাঁকনি যদি ফুটা থাকে তাহলে চায়ের মধ্যে কি চা পাতা পাওয়া যাবে? আর যদি ছাঁকনি ফুটা না থাকে তাহলে চা পাতা চায়ের মধ্যে থাকবো না, কাপের মধ্যে থাকবো না। তো ঠিক এরকম ভাবে প্রোটিন ছাঁকনিতে, ছাঁকনির ক্ষেত্রে প্রোটিনের দানা বড়, প্রোটিনটা থাকার পরে প্রোটিনটা বেরিয়ে পারে না, তাহলে প্রোটিনটা বডির বেশি থেকে যায়। প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়ার কথা না, কিন্তু কোনো কারণে যদি প্রোটিন প্রস্রাবের সাথে যায়, তাহলে ছাঁকনি কি হয়েছে? জায়গায় 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 ফুটে হয়েছে, ছাঁকনি ছিদ্র হয়েছে, এবং ছাঁকনিতে ডিস্টার্ব, ছাঁকনি ডিস্টার্ব করে কিডনিতে ডিস্টার্ব। আমাদের বডিতে আমরা যখন এই যে হাঁটাচলা করি, যখন হাঁটাচলা করে চলাফেরা করি, এটার মধ্যে আমাদের থেকে যে 6টা হয়, বডি থেকে যে ক্ষতিগুলো হচ্ছে, যে এনার্জিগুলো যাচ্ছে, এইটা পূরণ করে প্রোটিন। তাহলে যখন প্রোটিন যখন চলে যাচ্ছে, তখন এই পূরণ করার ক্ষমতাটা থাকতেছে, তখন মানে দুর্বল হয়ে যায়। তাহলে এটা আমরা যদি দেখি যে ইউরিন পরীক্ষা দিয়ে ইউরিন আনি, এটা আমাদের প্রোটিন যাওয়ার কথা না, কিন্তু যখনই দেখবো প্লাস 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 প্রোটিন যাচ্ছে, যখন আমরা প্রাইমারি ভাবে সন্দেহ করতে পারি তার কিডনিতে সমস্যা আছে। প্রথম পরীক্ষা। তাহলে কেউ যদি চেক আপ করতে এসে বলে দেখেন আমার কিডনিতে সমস্যা আছে, আমি জানতে চাই। হ্যাঁ, বেশি প্রোটিন বেশি যাচ্ছে, একটা প্রশ্ন হালকা যাচ্ছে, তেমন বেশি হালকা থাকতে পারে, কিন্তু 2-3 মানে তাহলে এখন কিডনির জন্য আমরা কি কি পরীক্ষা করতে দেব, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। তাহলে প্রথম আমরা জানলাম যে ইউরিন তৈরি হয় কোথায়? কিডনিতে। ইউরিন তৈরি হচ্ছে এই সিরাম, সিরাম বোঝেন আপনারা সবাই? সিরাম, সিরাম হচ্ছে আমাদের, সিরাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের রক্তের মধ্যে রক্তের কণিকা থাকে 3টা, কি কি? আরবিসি, ডব্লিউবিসি, আর টেকনিশাল প্লাটিলেট। এই 3টা কণিকা ছাড়া কি আরো কিছু থাকে রক্তের মধ্যে? কি থাকে রক্ত জমার উপাদান বিভিন্ন ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 12 এগুলো। আরো কিছু থাকে? আর কিছু আছে অজৈব উপাদান, জৈব উপাদান। হ্যাঁ,
ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফেট, এই যে উপাদানগুলো থাকে রক্তের মধ্যে, এই উপাদানগুলো থাকে। এখন হচ্ছে যে আমরা যদি জানি যে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে রডগুলো বের হয় এগুলো কি বলে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে রড বের হয় নাম কি? না, হরমোন। হরমোন। তাহলে হরমোনটা রক্তনালীর মধ্যে থাকে না, এটা কোথায় চলে যায়? রক্তের মধ্যে চলে যায়। কারণ ব্লাড দিয়ে তো নালীবিহীন তো রক্তের মধ্যে চলে গেছে। তাহলে আমরা যদি হরমোন পরীক্ষা করি কোথায় করবো? রক্তের থেকে করবো। এখন রক্তের মধ্যে রক্ত জমাট বাঁধার যে উপাদানগুলো আছে ফিব্রিনোজেন, হিমোগ্লোবিন, এগুলো কেন রক্তটা জমাট বেঁধে গেলে আমরা এই পরীক্ষাটা করতে পারি না। তো রক্তের কোষগুলো যেগুলো আছে আরবিসি, প্লাটিলেট, ডব্লিউসি, এই কোষ যদি আমরা বাদ দিয়ে দিই তারপরে যে উপাদানটা থাকে এগুলোতে রক্ত জমাট বাঁধার উপাদানও আছে। এই রক্ত জমাট বাঁধার উপাদান যেগুলো আছে ওগুলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এরপরে যে পানিটা থাকবে এটা হচ্ছে সিরাম। সিরামটা গুরুত্বপূর্ণ কেন? সিরামটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমরা যখন যত ব্লাডের যত পরীক্ষা আছে এই যে ক্রিটিনাইন কি করতেছি? সিরাম ক্রিটিনাইন, মানে সিরাম থেকে আমরা ক্রিটিনাইন নিচ্ছি, ঠিক আছে? অ্যালবুমিন, সিরাম ফসফেট, সিরাম ফসফেট, ইলেক্ট্রোলাইট, সিরাম ইলেক্ট্রোলাইট, ঠিক আছে? অর্থাৎ যত পরীক্ষা আছে হরমোন টিএসএসটা ওটা কিন্তু সিরাম টিএসএস আগে আছে, অনেকে লেখ অনেকে লেখে না। অর্থাৎ সিরাম থেকে পরীক্ষাগুলো করতে হয়। তাহলে সিরামটা হচ্ছে সহজ ভাষায় রক্ত পরীক্ষাগুলো বাদ দেওয়ার পরে, রক্ত জমাট বাঁধার উপাদান বাদ দেওয়ার পরে রক্তের যে চরক থাকে এটা নাম হচ্ছে সিরাম। রক্ত কণিকা এবং রক্ত জমাট বাঁধার উপাদান বাদ দেওয়ার পরে রক্তের মধ্যে যে উপাদান যেটা থাকে এই পানিটা হচ্ছে সিরাম, সিরাম। তাহলে এখন আমরা যে পরীক্ষা করবো একদম বিটির প্রথম পরীক্ষা হচ্ছে ইউরিন ফর রুটিন এক্সামিনেশন। ইউরিন ফর রুটিন এক্সামিনেশন সংক্ষেপে বলা হয় ইউরিন আরই। ইউরিন আরই, ইউরিন আর এম ই, আর এর রুটিন এবং মাইক্রোস্কোপিক মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়া, আর এই হচ্ছে এক্সামিনেশন। সংক্ষেপে শুধু অনেক সময় আর ইও লেখে রুটিন এক্সামিনেশন। আর ই আর এম ই একই কথা, একই জিনিস, ঠিক আছে? ইউরিন ফর আর এম ই, ইউরিন আর ই লেখে এটা 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 একই নাম, কোনো পার্থক্য নেই। কথাটা ক্লিয়ার? এটার মধ্যে আমরা অনেকগুলো জিনিস পাই। এটা হচ্ছে খালি চোখে কি দেখা যায় পরিমাণ, তারপর মাইক্রোস্কোপে কি দেখা যায়, এটার কালার কি, এটার গঠন কি, এটাতে কি কি উপাদান আছে, এগুলো দেখে আমরা অনেক কিছু নির্ণয় করতে পারি। এক কথা হচ্ছে প্রস্রাব পরীক্ষার এই ইউরিন আরএনএ খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা কিডনির জন্য, প্রস্রাবের জন্য, প্রস্রাবের নালীর ইনফেকশনের জন্য, যেটা আমরা ইউটিআই বলি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটার জন্য অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা। এইটার উপরে একটা ক্লাস পুরো নিতে ইউরিন আরএনএ, এইটার উপরে একটা ক্লাসে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা দেবে। এটা পুরোটা আমরা আজকে থেকে করাচ্ছি, আমরা খুব শর্টকাটে এটার থেকে আমরা 3টা জিনিস পড়াবো। এটা হলে আমরা প্রস্রাব পরীক্ষা, এটা হলে আমরা 3টা জিনিস দেখি। এই পরীক্ষার কয়টা জিনিস দেখবো? 3টা জিনিস দেখবো। কি কি থাকে এটা আমরা পড়াই। 3টা জিনিস হচ্ছে, প্রথমে দেখবেন প্রোটিন। অনেক কিছু থাকে, অনেক কিছু আমরা দেখাবো আজকে স্যাম্পল কি কি থাকে, কিন্তু আমরা মূলত চোখ রাখবো 5টা জিনিস। এই 5টা জিনিসের চোখ থাকলে আমি শর্টকাট হয়ে দেবো, ঠিক আছে? প্রথম হচ্ছে প্রোটিন। প্রোটিন যদি এরকম প্লাস 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 থাকে
প্লাস প্লাস থাকে বা দুইটা প্লাস আছে অথবা একটা প্লাস আছে তার মানে তার ডায়াবেটিস আছে। তারপর ধরেন নরমালি সুগার দেওয়ার পর যদি না যায় তাহলে রিপোর্টে লেখা থাকে কি NIH লিঙ্ক থাকা নরমাল, লিঙ্ক থাকা নরমাল, ঠিক আছে। যদি এপিথেলিয়াল যায় 1 থেকে 2 পর্যন্ত নরমাল, 1 থেকে 2 অথবা 2 থেকে 3, যদি দেখা যায় যে এই রিপোর্টে 4 থেকে 5 আছে তার মানে কি এপিথেলিয়াল সেল আর পাঁচ সেল মানে পুজ, পাঁচ সেল মানে পুজ। এটা যদি ধরেন লেখা আছে 15 থেকে 20, যদি এই দুইটা রিপোর্টে একসাথে থাকে, যে সমস্যাগুলো থাকে দুইটাতে একসাথেই পাওয়া যায়, এটা থাকলে ডাক্তার বলে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ আমরা যেটা নরমালি প্রস্রাব ইনফেকশন বলি, এইটাই এটা বলেন যে প্রস্রাব ইনফেকশন হয়েছে, এটা বলতে আমরা দুইটা দিই পাঁচসেল আর এপিথেলিয়াল আছে, ঠিক আছে। আপনারা জানেন আমাদের বডির যত কভার আছে, বডির যত কভার আছে সবগুলো এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি করা। তাহলে এই কভার তো ইনটেক ক্লিয়ার, যখন কি কোনো জীবাণু অ্যাটাক করে করে ব্যাকটেরিয়া যখন একটা ক্ষত তৈরি করে, তখন এই জায়গা থেকে যে কভার থেকে যে কিছু এপিথেলিয়াল ক্ষয় হচ্ছে এটা যখন প্রস্রাবে চলে আসে, তাহলে প্রস্রাবে এপিথেলিয়াল আসা মানে হচ্ছে ওই জায়গাতে ইনফেকশন হওয়া। এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয় সংক্ষেপে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। কিডনি থেকে শুরু করে কিডনি, ইউরেটার, ইউরেথ্রা, ব্লাডার, এটার যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয় ওই ক্ষেত্রে এপিথেলিয়াল সেল পাঁচসেল আসতে পারে, ঠিক আছে, বুঝে গেছে। তাহলে প্রস্রাব ইনফেকশন কি দেখে বুঝলাম না, এপিথেলিয়াল সেল আর পাঁচসেল, পাঁচসেল মানে পুজ, যেটা WBC ডেড বডি, WBC ডেড বডি। এখন এটার পরিমাণ আছে আবার, যেমন 4 থেকে 5 সামান্য ইনফেকশন, 15 থেকে 20 অনেক বেশি, 20 থেকে 25 আরো বেশি, যখন 30 এর উপরে যায় তখন রিপোর্টে লেখা থাকে প্লেন্টি, প্লেন্টি অর্থ প্রচুর, তাহলে অনেক ইনফেকশন, প্লেন্টি অর্থ প্রচুর, ইনফেকশনটা বেশি, বসার সুবিধা লাগে না। আরবিসি, আরবিসি মানে রেড ব্লাড সেল, প্রস্রাবের সাথে তো রক্ত যাওয়ার কথা কথা না, তাহলে নরমালি রিপোর্টে লেখা থাকে কি আরবিসি নাই, কিন্তু যদি লেখা থাকে 5 থেকে 10 তার মানে কি আরবিসি যাচ্ছে। এইখানে একটা প্রশ্ন আছে, এইখানে যদি মহিলা হয় তাহলে প্রশ্ন আছে, মহিলা হলে তাকে জিজ্ঞাসা করতে হইব যে আপনি যখন প্রস্রাব পরীক্ষা করেছেন তখন কি মাসিক হচ্ছিল, যদি বলে যে হ্যাঁ মাসিক হচ্ছিল তাহলে এটা নরমাল, কারণ মাসিকের সময় প্রস্রাবের সাথে ওইখানে ওই মাসিক ব্লিডিংটা প্রস্রাবের সাথে বেশি পরিমাণ চলে আসে, এই জন্য এটা কোনো রোগ না। কিন্তু মাসিক হচ্ছে না, কিন্তু আর বেশি 5 থেকে 10 যাচ্ছে, তখন এটা রোগ। কি রোগ হতে পারে, এরকম অনেকগুলো হতে পারে, একটা রোগ হতে পারে যার সঙ্গে কিডনিতে স্টোন থাকে, স্পাইক কাটাযুক্ত স্টোন, পাথর, এই পাথর যখন কিডনিতে খোঁচা দেয় তখন এটা কত ছিল ওই কত ওইটা প্রস্রাবের সাথে তখন এদিকে চলে আসে, এটা একটা বড় কারণ। যেটা এটা যখন আমরা আরবিসি দেখবো তখন এটা যখন আমরা আলট্রাসোনোগ্রাম করতে দিব, যে ব্লাডের কোনো ক্ষতি আছে এই প্রস্রাবের রক্ত আসার কেবল হয় কি বলে বলো, হ্যাঁ প্রস্রাবের সাথে রক্ত সেটা কি বলে ডাক্তারের ভাষায় হেমাচুরিয়া, কি বলে হেমাচুরিয়া। এই হেমাচুরিয়ার কারণ অনেকগুলো আছে, 15-20টা কারণ আছে, আমরা মূল কারণ যে একটা বলি আর কি, ধরেন আঘাতটা তলপেটে, প্রস্রাবের থলিতে হোক, কিডনিতে হোক, আঘাত লাগার ফলে এখান থেকে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, এখানে প্রস্রাবের রক্ত আসছে। তারপরে কি বলছিল কিডনিতে পাথর, তারপরে হচ্ছে ব্লাডের একটা টিউমার আছে, এই টিউমারটা যেমন ক্যান্সারের টিউমার হয়ে গেছে, এই টিউমারটা যেমন ক্ষত হয়ে গেছে, এখন এখান থেকে কি আসতে পারে, ব্লাড আসতে পারে, হ্যাঁ। তাহলে মূল বড় বড় কারণ এইগুলা, এখানে কোনো ক্ষত অথবা টিউমার থেকে যেটা ক্যান্সার দিচ্ছে, অথবা একটি আঘাত অথবা পাথর, হ্যাঁ। তাহলে এটা ডাক্তারের পাশে কি বলে হেমাচুরিয়া, মনে করুন প্রস্রাবের রক্ত যাওয়ার কলকাতা হেমাচুরিয়া, রিপোর্টের নাম হচ্ছে হেমাচুরিয়া। তাহলে আমরা মোটা থেকে এই 5টা জিনিস দেখি, সুগার আছে মানে ডায়াবেটিস আছে, সুগার নেই মানে ডায়াবেটিস নাই, প্রোটিন যাচ্ছে মানে কিডনিতে সমস্যা আছে, প্রোটিন যাচ্ছে না
কিডনিতে সমস্যা নেই, প্রস্রাব ইনফেকশন আছে, ঠিক আছে? তাহলে আরো অনেক কিছু লেখা থাকে ওইখানে, যেমন সেডিমেন্টেশন, তলানি আছে না নাই, যার প্রস্রাব ইনফেকশন আছে হ্যাঁ সেডিমেন্টেশন থাকতেই পারে। সেডিমেন্টেশন মানে প্রস্রাব যদি রেখা দেয় তাহলে একটা পরে যেমন পানি ঘোলা পানি যখন রাখে আস্তে আস্তে ময়লাগুলো নিচে জমে না, এটার বলে সেডিমেন্টেশন। তাহলে প্রস্রাব যদি কিছুক্ষণ রাখে তাহলে নিচে কিছু ময়লা জমে, তাহলে যেটাতে প্রস্রাব ইনফেকশন আছে, এই পার্সেল আছে, এপিথেলিয়াল সেল আছে, ওগুলো নিচে গিয়ে জমবে না, তখন ওটাতে সেডিমেন্টেশন প্লাস 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 থাকে, কিন্তু নরমালি সেডিমেন্টেশন থাকে না, ঠিক আছে? তাহলে প্রস্রাব পরীক্ষা আমরা অনেকগুলো জিনিস দেখি, কিন্তু আমরা আপাতত কি দেখবো? চোখে পড়ার মতো কয়টা জিনিস দেখবো? পাঁচটা। কি? প্রোটিন, সুগার, ফসফরাস, ঠিক আছে। তাহলে প্রোটিন অনেকগুলো রিপোর্ট আছে যেটা লেখা থাকে ট্রেস। প্রোটিন রিপোর্টে কি লেখা থাকে? ট্রেস অর্থ হলো সামান্য। ট্রেস অর্থ হলো সামান্য। তাহলে হয় ট্রেস লেখা থাকবে, নাহলে মিন লেখা থাকবে, নাহলে একটা প্লাস, দুইটা প্লাস, তিনটা প্লাস থাকবে। প্রোটিন রিপোর্টে এই থাকে। হয় ট্রেস, নাহলে মিন, নাহলে 1 প্লাস 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 প্লাস, তিনটা চারটা প্লাস। ঠিক আছে? 24 ঘন্টা যে আমাদের ইউরিন হয় এটা থেকে 150 মিলি 150 মিলি প্রোটিন এমনি নরমালি বের হয়, এটা স্বাভাবিক। অর্থাৎ সামান্য প্রোটিন দেওয়াটা কোনো রোগ না। তাহলে ট্রেস থাকলে আমরা তেমন ভয় কোনো কারণ নাই, কিন্তু যদি আমরা একটা প্লাস দিই, দুইটা প্লাস দিই, তখন একটু চিন্তার বিষয় যে প্রোটিনটা আপনার আবার কথা না। এই প্রোটিনের আরেকটা নাম হচ্ছে অ্যালবুমিন। প্রোটিন আরেকটা নাম হচ্ছে অ্যালবুমিন। যখন প্রোটিনের সাথে প্রোটিন যায় তাহলে এইগুলোর নাম বলা হয় অ্যালবুমিন ইউরিয়া, অথবা প্রোটিন ইউরিয়া অথবা অ্যালবুমিন ইউরিয়া। তখন একটা ট্রিটমেন্ট হচ্ছে, মানে থাকতে পারতেছে না, প্রোটিন ঠিক আছে, ডিমের সাদা অংশ পাইতে, ডিমের সাদা অংশে প্রোটিন থাকে, ওই প্রোটিন যেটা দেখবে সেটা ঘাটতিটা যেন পূরণ হয়, আর না হয় সে চুপুরে দেবে অংশ থাকার ওটা বডিতে যে এনার্জি লস হচ্ছে সেটা পূরণ করতে পারতেছে না প্রোটিন দিয়ে প্রোটিন। এদের প্রোটিনের কজ নেফ্রোটিক সিনড্রোম, একিউট পলমোনারি নেফ্রাইটিস, রেনাল ভেন থ্রোম্বোসিস, ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক পলমোনারি নেফ্রাইটিস, এই করার কারণে প্রোটিন বডিতে যেতে থাকে। এইটার আরেকটা বিষয় আছে, প্রেগন্যান্সি অবস্থায় আমরা জানি যে ইউরিন আরি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রেগন্যান্সি অবস্থায় নরমালি আমরা বলছিলাম যে প্রোটিন সাধারণত যায় না, যাওয়ার কথা না। যদি প্রেগন্যান্সি অবস্থায় প্রোটিন যায় তাহলে তার একলামশিয়া হওয়ার চান্স বেশি। একলামশিয়া একটা রোগ যেটাতে মায়ের খিচি থাকে, এই খিচি থাকার কারণে অসুবিধা হবে যে বাচ্চাদের মারা যেতে পারে। বাচ্চাদের সময় একলামশিয়ার আগে যে লক্ষণ বলে প্রি-একলামশিয়া। প্রি-একলামশিয়ার 3-4টা লক্ষণ থাকে। প্রথম লক্ষণ হচ্ছে তার প্রেসার বাড়বে, রোগীর প্রেসার বাড়বে, খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে হাতে পায়ে পানি চলে আসবে। যখনই প্রেসার বাড়বে আর হাতে পায়ে পানি আসবে তখন ইমিডিয়েটলি প্রস্রাব পরীক্ষা করাবেন। ও প্রস্রাব পরীক্ষা যদি দেখা যায় যে অ্যালবুমিন বা প্রোটিন যাচ্ছে প্লাস প্লাস, তাহলে নিশ্চিত এটা কি একলামশিয়া। তখন তাহলে হসপিটালে ভর্তি করতে হবে, প্রেসার কন্ট্রোল করতে হবে, এমনকি প্রয়োজন হলে বাচ্চার আগে সিজার করে ফেলতে পারে, আর না হয় বাচ্চার পেটও মারা যেতে পারে প্রেসারের কারণে, আর মায়ের অসুবিধা হয়ে যেতে পারে অবস্থার পেট। আর যদি প্রেসার যদি কন্ট্রোল করতে পারে তাহলে নর্মাল হইতে পারে, কিন্তু খুব রিস্ক হয়, এটা ডাক্তার সিদ্ধান্ত নেবে। কিন্তু এরকম হলে ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নিয়ে ওদের থাকবে। 3টা জিনিস, প্রেসার বেশি থাকবে, হাতে পায়ে পানি আসবে, আর প্রস্রাবে অ্যালবুমিন যাবে। অ্যালবুমিন আর প্রোটিন একই জিনিস। এটা অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্সির বাচ্চা কি হয়, বাচ্চা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, প্রতিবন্ধী হয়, এটা পাশে অনেক বেশি হয়। হ্যাঁ, এটা তো হচ্ছে যে আঘাত লাগার কারণে হওয়ার সম্ভাবনা। আমি যে কি করতেছি চেক করতেছি, খিচুড়ি দিতেছে, যেটা দিতেছে বডিতে, তাহলে তাহলে এই কনসেপ্টে আমরা কি পরীক্ষা করতে দিব? ইউরিন আর প্রেগন্যান্সি সময় কি দেখবো? এটাতে প্রোটিন না অ্যালবুমিন কি করে? প্রোটিন ঠিক আছে। তাহলে প্রি-একলামশিয়ার ক্ষেত্রে আমরা একটু ওই সময় যদি প্রোটিনটা যদি আমরা বের করা বন্ধ করতে পারি,
আপনি পারবেন তাদের নাই সম্ভবই না। ওই যে প্রেশারটা কন্ট্রোল করতে পারলে অনেক কিছু কম এসব তো কন্ট্রোল করা যাচ্ছে, কিন্তু প্রোটিনটা ঠিক কমানো সম্ভব না। আপনি বুঝে গেছেন এটা বডি কিছু হরমোনাল ইমব্যালেন্স তো বাংলাদেশ আগে দেখলাম সেটা জয়যাত্রা ছিল, ভরপুর ছিল, আজকে থেকে আরো 30-40 বছর আগে। এখন তো অনেক কম ছিল, তখন তো ভরপুর ছিল। তাহলে আমরা আপাতত ঈদের আগে তার কিছু গেলাম না মানে আরো অনেক যে উপাদান যে লাইন আছে প্রত্যেকটা ধরে ধরে শিক্ষা দেওয়া যদি কোনো একটা ক্লাস আমরা আলাদা নিয়ে না ইংরেজির মূল ফোকাস যেগুলো দেয় ওগুলো আমরা দিয়ে দিলাম যেমন ইংরেজি পৃষ্ঠার পর পৃষ্ঠা থাকবে ফোকাস থাকবে এই পাঠটায় আর এই পাঠটা তাহলে বেঁচে কোনো যদি কিছু দেখি ওইটা আমরা আলাদা পরে তো জানবে একটা ক্লাসে তাহলে এটা আমরা বেসিক নিয়ে করলাম এখন ইউনিট আরিতে যে একটা ইনফেকশন আছে 20 বা 20 থেকে 25 বা 15 থেকে 20 একটা ইনফেকশন এই ইনফেকশনে যখন হয়েছে তার মানে ভিতরে কোনো জীবাণু থাকতে পারে তখন আপনি ওষুধ দেন বা অ্যান্টিবায়োটিক দেয় যদি তারপরে ইনফেকশন কমতেছে না ইনফেকশন কমতেছে না তখন তাকে আরেকটা পরীক্ষা করতে দেয় সেটা হচ্ছে ইউনিট ফর সিএস ইউনিট ফর সিএস ইউনিট ফর সিএস মানে ইউনিট ফর কালচার অ্যান্ড সেনসিটিভিটি ইউনিট ফর কালচার অ্যান্ড সেনসিটিভিটি সি করতে গেছে কালচার সেনসিটিভিটি মানে কি মানে এটা হচ্ছে তারা একটা পাত্র তৈরি করবে যেটাতে জীবাণু বংশবৃদ্ধি করতে পারে তাই যে প্রসাবটা স্যাম্পল দেওয়া হলো ওই প্রসাবটা স্যাম্পলটা ওই পাত্রের ভিতরে বক্স করে ওটাতে ব্যাকটেরিয়া যেটা পাওয়া গেছে ওই ব্যাকটেরিয়া জন্য আরো বংশবৃদ্ধি করে ওটার উপযোগী একটা অবস্থা তৈরি করে ইলেকট্রনে তাই এই ব্যাকটেরিয়াকে বংশবৃদ্ধি করাইলো তারপরে ওই যে ওই পাত্রের ভিতরে ধরেন 16টা বিটটা বক্স আছে তো 16 বিটের বক্সের ভিতরে যেমন একটাতে অ্যান্টিবায়োটিক সিট্রোসিন সিপ্রোফ্লোক্সাসিন একটাতে অ্যান্টিবায়োটিক সেফট্রাক্সন একটাতে অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন একটাতে দিল সেফ্রেডিন এরকম বিভিন্ন গ্রুপের অ্যান্টিবায়োটিক ওটাতে ফোটা 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 দিল তারপর মাইক্রোস্কোপে দেখবো যে কোন অ্যান্টিবায়োটিকের কোন অ্যান্টিবায়োটিক সব জীবাণু মরে গেছে কিছু অ্যান্টিবায়োটিক অর্ধেক মরছে অর্ধেক করে নেয় কিছু অ্যান্টিবায়োটিক মরেই নেই অর্থাৎ মরে নেই কেন কাজ করে নেই জীবাণুর শক্তিশালী দুই প্রকার আছে জীবাণু ওদের আবার ইমিউনিটি পাওয়ার আছে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে অর্থাৎ প্রথম যখন জীবাণুর মারার জন্য যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয় এই অ্যান্টিবায়োটিকটা যখন ওর মধ্যে পড়ে তখন ওর সাথে চিনা রাখে যদি মনে করেন হাফ ডোজ করছে অর্ধেক করছে শেষ করতে পারে না তাহলে কিছু মরছে আর কিছু মরে নাই কিন্তু ওই চিন্তা রাখছে যে এটা আমার শত্রু তো যখন এরপর যদি আবার এই অ্যান্টিবায়োটিক আবার দেওয়া হয় ও তো চিনেই তখন উল্টা অ্যান্টিবায়োটিক মারা শুরু করে বুঝতে পারছেন ভাই এটা কি হাই ডোজ হলো নাকি চেনা অচেনা শত্রু খেলা হলো? হ্যাঁ চেনা চেনা শত্রু রেখা দেবে হাইড্রোজেনটা হ্যাঁ অচেনা হয়তো মারুন, মারতে পারবে না তখন। হ্যাঁ তখন আর অ্যান্টিবায়োটিক কাজ করে না এদের বলে এটা রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে যে কাজ করতে পারতেছে না আর অধিকাংশ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার একটা বড় কারণ হচ্ছে যেমন মুরগির অ্যান্টিবায়োটিক হয় গরুর অ্যান্টিবায়োটিক হয় আর আমরা যে গরুর চিকমতি যে অ্যান্টিবায়োটিক খাইতেছি মুরগির মাংস খাইতেছি ওই যে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে মুরগির ওই জীবাণু ওইটা চিনে হয়ে গেছে বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায় এজন্য আমাদের বডি করে ঠিক মতো অ্যান্টিবায়োটিক কাজ করতে চায় না আবার ফার্মেসি যে ওষুধপত্র দেয় বেশিরভাগ ক্ষেত্রে ঠিক মতো ডোজ কমপ্লিট করে না কিন্তু যেমন ধরেন অ্যান্টিবায়োটিক 7 দিলেন জীবাণুর মারি দিল একটা এক ডোজ খাইলো আবার পরে দিন খাইছে আবার পরে ওই যে উঠে আবার আইতেছে আবার বাড়ি খেয়েছে উঠে আবার বাড়ি খেতেছে এই খাইতে খেতে 7 দিনে সব জীবাণু মরে গেছে বুঝে গেছে অর্থাৎ উই আর বডিতে অর্ডার ক্ষমতা তৈরি করতে পারে না তাহলে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় না অর্থাৎ ফুল কোর্স খাইছে ওষুধটা কিন্তু যে 5 দিন খাইলো আর 2 দিন খাইলো না তো 5 দিনে যেটা মারছে আর যেটি বাচ্চা ছিল ওইটা তো চিন্তা রাখছে অ্যান্টিবায়োটিক ওই এবার গ্রো করে এবার ওটাতে বডিতে ইমিউনিটি পাওয়ার তৈরি করে দেয় এইবার আর পরবর্তী অ্যান্টিবায়োটিক দিলে আর কাজ করবে এইটার একটা রেজিস্ট্যান্স হয় ঠিক আছে আর যে অ্যান্টিবায়োটিক মরছে ওটা বলে সেনসিটিভ মানে ও এটাতে রেসপন্স করছে আর কিছু কিছু অ্যান্টিবায়োটিকে অর্ধেক মরছে অর্ধেক করে নাই অর্থাৎ মারতে পারছে কিন্তু পুরোপুরি মারতে
পারে না, ওটা বলে মডারেট এম। তো রিপোর্টের মধ্যে লেখা থাকে ইকোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেছে প্রসেসের মধ্যে, রিপোর্টের মধ্যে লেখা থাকে যে এই ব্যাকটেরিয়াটা পাওয়া গেছে। যে ব্যাকটেরিয়া পাইবো ওই ব্যাকটেরিয়ার নাম লেখা থাকবে, ব্যাকটেরিয়া পাইলে লেখা থাকবে নট ফাউন্ড, অর্থাৎ কাছে কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায় না। যারা পাওয়া গেছে ইকোলাই লেখা দেবে ইকোলাই। এই ব্যাকটেরিয়ার নাম লেখার পরে এরপরে এরকম একটা বক্স থাকে। এই বক্সে যেমন এখানে সিপ্রোফ্লক্সাজিন, সেফট্রায়াক্সন, সেফট্রাডিন এরকম করে নাম লেখা আছে। এই লাইন বইটা সব অ্যান্টিবায়োটিকের নাম, ঠিক আছে? এরপরে এখানে আছে আর এস এস এম আর এনতে অ্যান্টিবায়োটিকের নাম লেখা আছে। আর এই জায়গায় আর এস এস এম আর দেওয়া আছে। আর মানে রেজিস্ট্রেশন সাথে সিকুয়েন্সিং খালি কাজ হবে না, মানে তো চিন্তা রাখছি কাজ হবে না, এটা তো কাজ হবে না, এটা তো মোটামুটি কাজ আছে। আমি জানি এটা তো সব করছে, তাহলে আমি এটা দিমু না এস দিমু, এস দিব। এস এর মধ্যে আমাদের দুইটা আছে, এই জন্য আমি চিন্তা করলাম যে কোনটা সহজ, দুটোর জন্য কোনটা সহজ। আমি চিন্তা করলাম যে একটাতে দেখা গেল যে 2 বেলা খাইতে হয়, 10 দিন খাইতে হয়, আরটা দেখা গেছে 1 বেলা খাইতে হয়, 3 দিন খাইতে হয়। তখন আমরা যে 3 দিন খাওয়াটা সহজ, 1 বেলা খাওয়া সহজ, আমি 3 দিন এটা দিয়ে দিলাম। মানে এটা বুঝার উপযোগী বুঝে আমরা একটা একটা সিলেকশন করে দিলেই কাজ হয়ে গেল, আর কোনো কিছু নাই। তাহলে এখানে কিন্তু ডাক্তারের কোনো কেরামতি নাই, রিপোর্ট দেখে যে এই ওষুধ খান ভালো হয়ে যাবে, বলে গেছে জীবন মরে গেছে। কিন্তু আমরা তো আগে ট্রাই করছি যে কোনটাতে জীবন মরে, বিষয়টা কি বুঝা গেছে? বুঝতে পারছেন? বলেন কোথায় সমস্যা, বলেন বুঝতে কোথায় বলেন, আমি আবার বুঝে বলবো। এটা বুঝলেন না? আচ্ছা, ওই যে আমরা বললাম ধরেন একটা বাটি নিছি, একটা বাটি, এটা বাটি ভিতরে এরকম করে বলতেন ধরেন এই 20টা বক্স করছে, এই 20 বছর এই যে ইউরিক অ্যাসিড দিছে প্রত্যেকটাতে একজনের প্রস্তাবটা 20 টাকা একজন প্রত্যেকটা 20 টাকা দিছে। 20 টাকা দেওয়ার পর এবার অ্যান্টিবায়োটিক ওষুধ আছে না, ওই ওষুধটা যেমন আমরা যে ট্যাবলেট যেটা খাই ওটা যেমন অল্প মাত্রায়, এটাতে ধরেন সিপ্রোসিন অ্যান্টিবায়োটিক দিছে মিশাইছে, এটাতে ধরেন সেফট্রাডিন দিছে, এটাতে ধরেন আপনার সেফট্রাক্সিন দিছে, এরকম করে 20 পদের অ্যান্টিবায়োটিক এর মধ্যে প্রত্যেকটা মিশাইছে, বুঝছেন? এবার আমরা দেখছি এরা মিশার পরে এই জীবনে এরা মরে গেছে, এই ওষুধে মরছে, এইটা তো মরে নাই, এটা তো অর্ধেক করছে অর্ধেক করে নাই। তাহলে এই 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 ওষুধগুলোর নাম যারা জানে ওই নামগুলো জায়গা রাখা থাকে ওষুধের নাম, আর কোনটাতে মরছে কোনটাতে মরে নাই ওই জায়গা রাখা থাকে। আর মানে মরে নাই, রেজিস্ট্রেশন হয়ে গেছে, ওই যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। এম মানে এটাতে জীবনে মরছে, এম মানে মডারেট, কিছু মরছে কিছু মরে নাই। এবার বুঝছেন? তাহলে আমি যখন প্রসব পরীক্ষা করে না, আমি জানলাম যে এই ওষুধে মরবো, কারণ ওষুধের নাম এনে দিয়ে দিচ্ছে আমার, তাহলে যেটাতে এসএস লেখা আছে আমি জানলাম এই যে সেফট্রাক্সিন মরবো আর এই যে সেফোক্সিন মরবো। আমি সেফোক্সিন ওষুধটা লিখে দিয়ে দিলাম, আর সেফোক্সিন 10 দিন খাবে হবে গেল। বুঝতে পারছেন সেই ভাই? তাহলে আগে লেখা তো কোন জীবাণু পাওয়া গেছে এটা, তারপর হচ্ছে কোন কোন ওষুধে মরবো ওষুধের নাম। তাহলে আমরা রিপোর্টে কি লিখে দিব ওষুধটা? এর যেগুলো আছে ভাই এত 8টা আছে, ঢাকাতে হ্যাঁ ঢাকাতে এই জায়গায় এইখানে চলছে চলছে, এত মতন 8টা আছে। এবার 8টা থেকে যে কোনো একটা এস দিলেই কাজ হয়ে যাবে। তাহলে একটা ডাক্তারের কেরামতি কি? কোন ওষুধটা একটু কমফোর্টেবল এবং বয়স অনুপাত বা ঠিক শারীরিক আছে, অনুপাত আচ্ছা রিপোর্ট দেখে দিয়ে দেওয়া যায়। এটা কখন দিব আমরা এই পরীক্ষাটা? যখন প্রসেস ইনফেকশন অনেক বেশি কমতেছে না, আমরা ধারণা করতেছি কোন একটা ব্যাকটেরিয়া আছে, তখন আমরা ইউরিন ফর সিরিয়াস কালচার এই পরীক্ষাটা করতে 3 দিন সময় লাগে। ওই যে ব্যাকটেরিয়া উপর করে দেখা ওষুধগুলো দিয়ে দেখে মরে কিনা 72 ঘন্টার মধ্যে, এই 3 দিন সময় লাগে, 3 দিন পরে রিপোর্ট দেখে। ঠিক আছে, কালচার পরীক্ষা শুধু যে প্রসেসের হয় তা না, ব্লাডেরও কালচার, রক্তের মধ্যে যদি কোনো জীবাণু ঢুকে সেপ্টিসিমিয়া হয়ে যায়, তো ওইটা দেখ ব্লাড ফর কালচার। ব্যাকটেরিয়া বলতে যেমন আসলে টাইফয়েডের জীবাণু আছে, টাইফয়েডের নরমাল পরীক্ষা যেটা আমরা করাই বিটার টেস্ট, এটা 7 দিনের আগে পরীক্ষা করতে ধরা পড়ে না। ভাই
ওই জায়গা পছন্দ হয় কত হয়েছে বুঝতে পারছেন কি বলছি আমরা টাইফয়েড পরীক্ষা 7 দিন আগে ভিটাল টেস্ট করলে ধরা পড়ে না জ্বর মারে দেশে টাইফয়েড 7 দিনটা আরো বেশি ঠিক আছে তাহলে আমরা যদি ব্লাডের কালচার করাই তাহলে যদি টাইফয়েড যেমন থাকে তাহলে ধরা পড়ে না আর ধরেন 2-3 দিন 5 দিন এমনি নর্মাল সিজন অন্তরে ঠিক আছে তাহলে টাইফয়েড ধরেন সন্দেহ হলে ছেড়ে ধরে তাহলে কোনো চিন্তা আর আমরা যদি 3 দিন পরে রোগী এলো রোগীর কাছে ব্লাড কালচার করতে দিই এরই কুটি কয়দিন পরে 3 দিন পরে তাহলে 6 দিন দেখ নিয়ে গেছে তাহলে ব্লাড কালচার করতে লাগে 1000 টাকা আর টাইফয়েড করতে লাগে 2230 টাকা মানে 400 টাকা মানে খেতে 200 টাকা তাহলে আমরা ওই ব্লাড কালচার করতে দিব না 6 দিন পরে টাইফয়েড মিটার আর যদি সন্দেহ হয় রোগী আগে যায় তাহলে আমরা ব্লাড কালচার দিয়ে দেবো ব্লাড সিএস ওই সেম কাহিনী ওই যে অ্যাসেসটা কোথায় কোন আছে এটা লাগে আবার এরকম কফের ক্ষেত্র হয় কফের ক্ষেত্র স্পুটাম ফর সিএস কালচার যে কফের মধ্যে কোন জীবাণুটা আছে থ্রোট ফর সিএস থ্রোট ফর কালচার সিএস সিএস মানে কালচার সিএস মানে কালচারাল সেনসিটিভিটি থ্রোট ফর এটা থ্রোট সব কালচার সেনসিটিভিটি মানে কি যেমন ধরেন আমাদের বাচ্চাদের যে বাচ্চার রোগটা হয় না বাচ্চাদের যে রেসপিরেটরি ফিভার করে এই রোগের মূল কারণ হচ্ছে স্ট্রেপ্টোককাস একটা ব্যাকটেরিয়া এই কারণ স্ট্রেপ্টোককাস একটা ব্যাকটেরিয়া এটা ঠান্ডার কারণে হয় এটা এই আমাদের গলার মধ্যে ওই জিনিসটা আমাদের গলার মধ্যে স্ট্রেপ্টোককাস জীবাণু আছে সবসময় আছে কিন্তু যারা ইমিউনিটি পাওয়ার দুর্বল যারা একটা করে পড়ে এটা নিয়ে বাদ্য তৈরি করে দেওয়াল খুলে যায় ব্যথা করে আর বাদ্যের যে নর্মাল পরীক্ষা আছে এই যে টাইপের এটা ধরেন নর্মাল আইতাছে না আস্তে শুনছা হ্যাঁ আস্তে শুনছা এখন পুরো রক্ত এসে আইতে কি দিতে পারবে হ্যাঁ আজকে পারলে ভালো না পারলে কালকে নাকি চলবে আজকাল তো ভালো যে কোনো সময় তবে রাতে না দিলে ভালো ডাক্তার দিতে চায় না দিলে সকালে বিকালের মধ্যে দিলে ভালো রান্না করে নামাজে পড়া হবে বাদ্যের কোনো পরীক্ষা পাওয়া যেতেছে কিছু পরীক্ষা আছে কিছু পরীক্ষা নাই বন্ধ হইতেছে তখন আমরা যদি জানি বাদ্যের মূল কারণ হলো কোনটা স্ট্রেপ্টোককাস বাদ্যের কোথায় বাকি লাস্টে পাইপ করে এটা দিব তবে এই জন্য বলে যে থ্রোট সব ফর কালচার থ্রোট সব মানে মুখ থেকে থুতু হয় না এটা কালচার করবো যে এটাতে স্ট্রেপ্টোককাসটা আছে না এটা স্ট্রেপ্টোককাস আছে মানে বাদ্যের তাহলে কালচার আমরা কয়টা জিনিসের করি তারপরে কফে স্পুটাম ফর তারপরে ইউরিনের আর আছে যেমন ধর পেটে পানি আছে পেটে পানি আছে এই পানিটা বের করছে তো এটার মধ্যে কোনো জীবাণু থাকতে পারে না কিভাবে করে জীবাণু থাকতে পারে না এইটাতে জীবাণু আছে না এটা করবে যে পেটের পানিটাও কালচার করে পলিউশন ইনফেকশন হ্যাঁ আচ্ছা বডিতে যত লিকুইড আছে তোমরা যদি সন্দেহ হয় ওইটা আমরা কালচার করতে পারি তাহলে ইউরিন কালচার আমরা বুঝতে পারছি এখন কিছু কিছু ডাক্তার এক লোকে দিয়ে দেয় ইউরিন আর ইউরিন ফর সিএস বারবার আপনার দরকার নাই একবার করে দেওয়া আসলে কি দরকার কেন না বলেন তো ইনফেকশনই নাই তাহলে আরই নাই তাহলে ওইটা দেখবো কি করতে ওটা দেখবো ইউরিনারি করতে লাগে মাত্র 200 টাকা আমরা সাথে দিলে নেয় 100 টাকা আর ইউরিন কালচার করতে লাগে 1000 টাকা আমরা সাথে দিলে 700 টাকা এই দুটো 3 দিন পর তাহলে আমরা নরমালি আগে ইউরিনারি দিব ইনফেকশন একটা সহজ হলে তার আমরা কালচার করি কিন্তু ডাক্তার ইউরিনারি সিএস একবারই দিয়ে দেয় কারণ টাকা তো হেয়ার যাবে রুগী দেয় হ্যাঁ সমস্যা বুঝছেন তাহলে আমরা ক্লিয়ার তাহলে আমরা কি শিখলাম ইউরিনারি শিখলাম ইউরিন সিএস তারপর হচ্ছে সিরাম ট্রিটিনের কি জিনিস ট্রিটিনের হচ্ছে বডির বদ্ধ পদার্থ হ্যাঁ যেটা প্রস্রাবের সাথে বের হয়ে যাওয়ার কথা কিন্তু কিডনি যদি দুর্বল হয়ে যায় তখন এটা বের করতে পারে না বের করতে না পারলে এটা রক্তের মধ্যে এই পরিমাণ বেড়ে যায় তাহলে কিডনির অবস্থা
সার্ভে দিতে যাচ্ছে কিনা এটা যাচাই করার মূল পরীক্ষা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন। সিরাম ক্রিয়েটিনিন। কিন্তু প্রাইমারি পরীক্ষা কি পাইছি? প্রাইমারি পরীক্ষা করতে মেরে নারী দুটোতে কি দেখবো? অ্যালবুমিন, কিডনি সমস্যা মানে অ্যালবুমিন দেওয়া, প্রোটিন দেওয়া। আর প্রোটিন দেওয়া যাবে তাহলে আমরা ক্রিয়েটিনিন করতে দেবো। এটা 1.3 পর্যন্ত নরমাল। 1.3 বলতে 1.30, তাহলে আমরা 1.0% কোনো দাম নেই, এজন্য সংক্ষেপে 3 রাখি। আর যদি 1.3 হতো তাহলে এটা 1.03 হতো। এটা খেয়াল রাখতে হবে। বুঝে গেছে বিষয়টা? তাহলে একজন বলতেছে নরমাল তো 1.3, আমার তো 1.32 আছে। কনফিউজে ঘটনা। একজন নরমাল তো 1.3 পর্যন্ত, আর 1.32 আছে। কি বুঝলে? কত বেশি হালকা? মানে অনেকে বলতেছে 3 পর্যন্ত নরমাল, আমার তো 35 করছে। 3 পর্যন্ত বলতে 3 এটা হলো 30, এটা বুঝাইতে পারবে। বুঝে গেছে বিষয়টা? অর্থাৎ 1.30 to 1.3 রাখে। ক্লিয়ার? কিডনিতে যদি সমস্যা হয় এটা পুনরায় বাড়তে থাকে। যখন এটা 1.30 হয়েছে তাহলে বর্ডার ক্রস করতেছে। এখন থেকে সাবধান হলে হয়তো কোনো অসুবিধা হইব না। 1.50 ক্রস করে ফেলছে। চিনিতে সমস্যা হয়ে গেছে। 1.80 মোটামুটি ভালোই সমস্যা। কিডনিতে 3, কিডনি অর্ধেক লেভেল হয়ে গেছে। কিডনিতে 4, 5, 6 যদি 6 হয়ে যায় তাহলে কিডনির অবস্থা খুব খারাপ। কিডনি ফেল শেষের দিকে, কিডনি থাকতে পারতেছে না বলে। ঠিক আছে? তারপর হয়ে গেছে 6, 7, 12 অনেক খারাপ অবস্থা। এখন ডায়ালাইসিস মানে কি? ডায়ালাইসিস মানে হচ্ছে কিডনিতে থাকবো, রক্তের থেকে বদ্ধ পদার্থ থাকবো, এটা যদি না থাকে তাহলে কি হবে ঘটনা? বডির মধ্যে থেকে যাবো। এখন রক্ত তো পুরো বডিতে ঘোরে না? ঘোরার কারণে ব্রেনেও যেতেছে। তো ব্রেনে যখন বদ্ধ পদার্থগুলো যায় তখন ব্রেনে ইফেক্ট করবে, তখন মাথা বিক্রি সিক্রি করবো, ঘুমি করবো, হাই ইফেক্ট করবো এবং ব্রেন স্ট্রোক করবে। মানে তখন কন্ট্রোল করতে পারে না। তাহলে কিডনি যদি থাকতে না পারে তাহলে সে মারা যাবে, কারণ তার কিডনি কাজ করতেছে না। তখন কৃত্রিম ভাবে একটা ডিপ ফ্রিজের অর্ধেক সাইজ অর্থাৎ এই সাইজের একটা মেশিন দিয়া রক্তটা ওই মেশিনের ভিতরে ঢুকবো। আপনার বডির সব রক্ত বাইরে মেশিনে ঢুকবো, মেশিনের সাইডটা বন্ধ করতে বের করে আরেক পাশে আবার এই রক্ত আবার আপনার বডিতে ঢুকবো। তার মানে এই কিডনি কাজটাই এই মেশিনে করতেছে। এই মেশিনের সাইজে এত বড় মাইন্ডসেট থেকে কিডনি আর আলাদা কিডনি এতটুকু। বুঝে গেছে কথাটা? এই কিডনিতে থাকতে থাকতে 4 থেকে 5 ঘন্টা, তো ডিসেশন একবার এটা করতে পারবে 4-5 ঘন্টা। এটা করতে গেলে রক্ত কমে যায়, আবার সেটা সপ্তাহে যে সপ্তাহ পর পর করতে হবে। এইটার নাম হচ্ছে ডায়ালাইসিস করা, মানে কিডনির ছাঁকনির কাজটা কৃত্রিমভাবে করা হচ্ছে ডায়ালাইসিস করা। ডায়ালাইসিস যাওয়ার আগে শুধু সিরাম ক্রিয়েটিনিন দেখে ডায়ালাইসিস যাওয়া যাবে না। এটা শুধু এটা দেখে ডায়ালাইসিস নির্ণয় করা যাবে না। ডায়ালাইসিস নির্ণয় করার জন্য জিএফআর করতে হবে। GEFR আমরা বলছিলাম না নেক্সট একটা গাড়ি থাকে, ওটা হলো গ্লোমেরুলাস। জানেন না বলো? গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস কতটুকু ছাঁকনিতে থাকতে পারতেছে এটা নির্ণয় করা হয় ইজিএফআর দিয়ে। এস্টিমেট মানে পরিমাণ নির্ণয় করা বা ফিল্ট্রেশন রেট। এস্টিমেট গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট। ঠিক আছে? এক মিনিটে কিডনির গ্লোমেরুলাস কতটুকু থাকতে পারতেছে এইটার পরিমাণ হচ্ছে ATPM 90 মিলি নরমাল রেঞ্জ, 90 মিলি বা তার উপরে। কারণ 120 খুব ভালো আছে, 90 খুব ভালো আছে। ঠিক আছে? এক মিনিটে যদি 90 পর্যন্ত থাকতে পারে তাহলে তার এটা এক মিনিটে নরমাল, মানে যে নরমাল রেঞ্জটা আছে এটা 1 মিনিটে হিসাব, 1 মিনিটেরই হিসাব। ঠিক আছে? 90 উপরে থাকলে কোনো সমস্যা নাই।
90 থেকে 60 এর মধ্যে যদি থাকে কিডনি স্বাভাবিক আছে কিন্তু একটু দুর্বল দুর্বল ভাব হচ্ছে মাত্র 60 থেকে 90 নরমালি ধরি আমরা কিন্তু নরমাল একটা বর্ডার লাইন আছে না যেমন ধরুন 6 উপরে গেলে ডায়াবেটিস হয়ে যাবে মানে একজনের 5.5 আছে বা 5.8 আছে তো ওই ডায়াবেটিস হয় না কিন্তু হওয়ার পথে আছে তো কিডনিতে 60 থেকে 90 পর্যন্ত আমরা নরমালি ধরি 60 থেকে 90 নরমাল কিন্তু অন্যান্য আনমেন্ট রিপোর্টগুলো দেখতে হবে ক্রিয়েটিনিন নরমাল আছে ইউরিনতে অ্যালবুমিন যায় না এইটাতে ধরেন 70 আছে তাহলে এটা কোনো রোগ না নরমাল বুঝা গেছে ক্রিয়েটিনিন 1.80 আছে ইউরিনে অ্যালবুমিন আছে প্লাস এইটাতে 70 আছে তার মানে স্টেজ 1 কিডনি সমস্যা আছে প্রথম স্টেজ স্টেজ 1 কথা বুঝা গেছে কিডনি রোগের স্টেজগুলো আমরা 5টা নির্ধারণ করি 1 2 3 4 5 তাহলে 60 থেকে 90 নরমাল কিন্তু স্টেজ 1 এর সমস্যা হলে পানি কিডনিটা অন্যান্য রিপোর্ট দেখি ঠিক আছে আচ্ছা তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যদি আমরা যদি 60 থেকে 45 এর মধ্যে লেখা দেখা 60 থেকে একটু নিচে হবে স্টেজ 2 যদি 30 থেকে 60 এর মধ্যে থাকে স্টেজ 3 30 থেকে 60 এর মধ্যে থাকলে স্টেজ 3 30 থেকে নিচে নেমে যদি 15 পর্যন্ত থাকে স্টেজ 4 চার অবস্থা আছে আর 15 নিচে নেমে গেছে স্টেজ 5 শেষ স্টেজে কিডনি কোনোভাবে আর কাজ করতেছে না তার 100% ডায়ালিসিস একদম শেষ তাহলে জিএফআর 15 নিচে নাম দিতাম ডায়ালিসিস লাগবে আর জিএফআর যদি বেশি থাকে ধরেন ক্রিয়েটিনিন 12 কিন্তু জিএফআর 50 তাহলে ডায়ালিসিস ছাড়াইছে থাকতে পারবে তার চাকরিতে কাজ করতেছে মিনিটে 90 মিনিট 50 মিনিট দিতে পারতেছে আর জিএফআর 10 মানে মিনিটে 10 মিলি দিতে পারতেছে মানে থাকতে পারতেছে না কাজ করতে পারতেছে না তখন ডায়ালিসিস ক্রিয়েটিনিন যদি বেশি হয় জিএফআর কম থাকার সম্ভাবনা আছে জিএফআর যদি কম থাকে ক্রিয়েটিনিন কি তখন এই কম থাকার সম্ভাবনা থাকবে জিএফআর কম বলতে কত ধরেন জিএফআর কারো 20 আছে হ্যাঁ ক্রিয়েটিনিন কি 1.3 1.4 প্রশ্ন হচ্ছে না কারণ ক্রিয়েটিনিন বাড়তে পারে কিন্তু জিএফআর কম থাকতে পারে হ্যাঁ মানে ঠিক কারণ থাকতে পারে ক্রিয়েটিনিন তো ও তো জিএফআর তো থাকতেই পারতেছে না তাহলে ক্রিয়েটিনিন থাকবো কই রোগ দিয়ে থাকবো তাহলে ওটা দেখবো কেমনে ও দেখতে পারলে তো থাকতেই পারতেছে তাহলে তার আপনার জিএফআর কম তো তার ওটাও পারবে না ক্রিয়েটিনিন বেশি থাকলে জিএফআর মোটামুটি ঠিক থাকার সম্ভাবনা আছে ঠিক না ধরেন ক্রিয়েটিনিন 10-12 হইছে কিন্তু ডায়ালিসিস লাগে না কিন্তু ক্রিয়েটিনিন 4 হইছে ডায়ালিসিস লাগছে জিএফআর কোটি করে ওটাই বলতেছি কিন্তু জিএফআর যদি কই মারে একদম হ্যাঁ তাহলে ক্রিয়েটিনিন যাই থাকুক না কেন ডায়ালিসিস লাগে বেশি ওটা কম হোক। কিন্তু কম হয় না তিনি নিচে নামে উপরে থাকে বুঝা গেছে বিষয়টা তাহলে ক্লিয়ার তো আচ্ছা তারপরে হচ্ছে তাহলে কিডনির জন্য আমরা কি পরীক্ষা করতে হবে আগে ইউরিন আদি জীবনে পরে কালচার না পরে কালচার নাই তারপর কি দিব ক্রিয়েটিনিন তারপরে দিব ইজিএফআর পরে আগে না এটা শেষে হ্যাঁ সিরিয়াল ক্রিয়েটিনিন যেমন এটা বাইরে থাকে না এটা তার একটা পরিচয় ব্লাড ইউরিন নাইট্রোজেন বাম বিইউএন ক্রিয়েটিনিন যেমন পরিমাণ বাইরে যায় এই দুইটার পরিমাণ রক্তের মধ্যে ইউরিয়া আর নাইট্রোজেন পরিমাণ বাইরে যায় কিডনি সমস্যা থাকে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন যখন বডিতে প্রোটিন ভাঙে প্রোটিনের কাজ হয় প্রোটিন ভাঙার পরে অ্যামোনিয়া তৈরি হয় কি তৈরি হয় অ্যামোনিয়া তৈরি হয় এবং এটা যখন লিভারে ইউরিয়া তৈরি করে এই ইউরিয়াটা প্রসারের সাথে বেরিয়ে দেওয়া হয় কিন্তু যদি প্রসারে বেরিয়ে না করে তখন এটা নাইট্রোজেন হইয়া একসাথে রক্তের মধ্যে বিশাল রকম ঠিক আছে যখন এটা ক্রিয়েটিনিন লেভেল বেড়ে থাকে এগুলো এরকম রক্তের মধ্যে বেড়ে যায় ঠিক আছে অর্থাৎ ক্রিয়েটিনিন বাড়া মানে কিডনিতে সমস্যা আর এটা আরেকটা কারণ আছে আরেকটা কারণ হলো যেমন ধরেন ইউরিয়াটা তো প্রোটিন দেখা রক্তের মধ্যে তৈরি হতো এটা বন্ধ করছে এটা কীভাবে করে লিভারে গিয়া আগে তো প্রোটিন ভাঙে প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় খেয়াল করে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এটাকে লিভারে ইউরিয়া তৈরি করবে ইউরিয়া রক্তের সাথে প্রোটিন যদি দিব বের হয়ে যাবে ঠিক না ধরেন আমি আজকে রোজা রাখছি পানি খেলাম তাহলে প্রস্রাব হইব কম হইব তাহলে ইউরিয়াটা কই আছে
প্রস্রাবই বের হয়ে যায়, তাহলে ইউরিয়াটা ব্লাডে আসে না, তখন ব্লাডের মধ্যে ইউরিয়া বেড়ে যেতে পারে। আচ্ছা, যদি কারো ডিহাইড্রেশন হয়, পানি শূন্যতা হয়, মানে পানি কম খাওয়ার কারণে যদি রক্ত পরীক্ষা করে তাহলে পিগমেন্ট বাইরে যেতে পারে, ওটা আবার কিডনি রোগ পেন লাগে। বুঝা গেছে বিষয়টা? তাহলে ক্ষেত্রে কি করতে হবে? যদি জানলে যে পানি কম খাইছে, তাহলে আগে পানি বেশি করে খান। পানি বেশি করে খাওয়ার পরে দেখেন যে ব্যাপারটা ঠিক আছে না নাই। পানি বেশি করে খাওয়ার পরও যদি ইউরিয়া নাইট্রোজেন বেশি থাকে তাহলে তার পিগমেন্ট। বুঝা গেছে বিষয়টা? তাহলে এরকম আরেকটা রিপোর্ট আছে, যেমন আমরা জানি হিমোগ্লোবিনের যে বেশি একটা রোগ আছে, রোগের নাম কি? একটাই রোগ, বিখ্যাত রোগ, এটা বেশি থাকে পলিসাইথেমিয়া ভেরা। পলিসাইথেমিয়া ভেরা। হিমোগ্লোবিন নরমালনেস 15 পর্যন্ত, ধরেন 17-18 হয়ে গেছে, তাহলে রিপোর্ট দেখে কি করবে না হলে আরো আছে তো বলতেছি তো, আমরা কম সব কম। পলিসাইথেমিয়া ভেরা রোগ হয়েছে, তাহলে আমরা রিপোর্টে 17 বা 18 পাইলাম, তাহলে আমরা কি করবো? রোগের নাম আগে কি পলিসাইথেমিয়া কেন বলবো? যেকোনো কারণে হচ্ছে যে বোন মেরু যদি হচ্ছে যে বেশি বেশি থাকে, যদি প্রোডাকশন বেশি হয় তাহলে তো বাড়তে পারে। আর কিছু, আর এটাই তো পলিসাইথেমিয়া। তারপরে এই যে ঠিক একইভাবে কেউ যদি পানি কম খায়, এই স্থিতি বেড়ে যায়, রক্তের ঘনত্ব ডাবে না জায়গায়, তখন এটাতে হিমোগ্লোবিন বেশি হয়। বুঝে গেছে? এই পলিসাইথেমিয়া ভেড়া যদি একটা রোগী ট্রিটমেন্টের জন্য রক্ত ফালাই দিতে হয়, বের করতে হয়, রক্ত বের করতে হয়, তাহলে এইগুলো বেশি দেখে আপনারা এই ভেড়া দিয়ে ছেড়ে দিলে না বেরি হইতে পারে। কি বেরি? মানে যে ডিহাইড্রেশন, পানি কম খাওয়ার কারণে হতে পারে। তাহলে যখনই হিমোগ্লোবিন বেশি দেখবেন, রোগীরা আপনি পানি খান, পানি খেয়ে 2 দিন পর আবার পরীক্ষা করেন, 1 দিন পর আবার পরীক্ষা করেন, ওই পরীক্ষা যদি দেখা যায় যে কমায় পড়ছে তো নর্মাল, যে কোনো সবসময় পানি কম খাওয়ার কারণে। এই রক্তটা কি দান করার সুযোগ নেই? হ্যাঁ, এই রক্তটা কি দেওয়ার সুযোগ নেই? দেওয়ার সুযোগ আছে, কিন্তু এই রোগ হয় যদি ক্যান্সার রোগ করেছে, এক ধরনের ক্যান্সার খারাপ, তাহলে ওটা দিবা না, কি করবা? ওটা তো খাবার দিতে হবে, কমাই দেবো। হ্যাঁ, কিন্তু আগে দেখতে হবো যে কি, যে ডিহাইড্রেশনের কারণে হয়েছে কিনা, পানি বেশি করে খাওয়াতে আমরা মনে পরিষ্কার করতে পারছি। তাহলে আমরা পাইলাম ইউরিন আরই, ইউরিন সিআর, সিরাম ক্রিয়েটিনিন ইজ ইকুয়াল টু PUN, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। ঠিক আছে? তারপরে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, যে পরীক্ষা আমরা সবাই দিই, সবসময় দিই, সব জায়গায় দিই, পরীক্ষার নাম কি? সিবিসি। কি নাম? সিবিসি। আর কিছু দেই বা না দেই, খাই বা না খাই, সিবিসি আছে। সিবিসি হলো কমপ্লিট ব্লাড কাউন্ট। হ্যাঁ, সিবিসি। কিডনিতে সমস্যা হলে সিবিসি আমরা কি দেখি? আমরা ঠিক আগে বললাম যে ডায়ালাইসিস করতে হলে রক্ত কমতে থাকে, তারপরে যদি কোনো জীবাণু অ্যাটাক করে, ইনফেকশন থাকে, দ্বিতীয় করে বেড়ে যায়, তাহলে যেমন ডায়ালাইসিস করা লাগবে, তাহলে মাঝে সিবিসি করে দেখতে হবে যে রক্তের পরিমাণ ঠিক আছে, কমা কিনা, এটা দেখতে হবে। এটা দেখা প্রয়োজনে হিমোগ্লোবিন দেখা রক্ত কিছু হতে পারে, এই অবস্থা নির্ণয় করতে। তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে ইউনিকোড ACR, এটা ডায়াবেটিসের জন্য বেশি করতে হবে, ডায়াবেটিসের জন্য বেশি করতে হবে। ইউনিকোড ACR, অ্যালবুমিন ক্রিয়েটিনাইন রেশিও, অ্যালবুমিন ক্রিয়েটিনাইন রেশিও। এই আমরা বললাম না যে প্রচুর প্রোটিন যাচ্ছে, ডায়াবেটিসের রোগীতে যখন প্রচুর প্রোটিন যাবে, বা যে কিডনি রোগীর প্রচুর প্রোটিন যাবে, এই প্রোটিনটা কি পরিমাণ যাচ্ছে এটা আমাদের জানা যাবে। তখন পরীক্ষা করতে ইউরিন এবার অ্যালবুমিন এক ধরনের প্রোটিন, অ্যালবুমিন এক ধরনের প্রোটিন, এটা 30 পর্যন্ত নরমাল, 30 এর নিচে যদি থাকে, 30 এর নিচে যদি থাকে, ওই যে প্রোটিন দেখছেন এক জায়গাতে ট্রেস, সামান্য প্রোটিন যাচ্ছে, বা একটা দাগ, একটা প্লাস গেছে, আবার ক্রিয়েটিনিন 2 হইছে, ক্রিয়েটিনিন কত হইছে? 2, প্রোটিন যাচ্ছে একটা প্লাস, তার মানে কি কিন্তু একটু সমস্যা আছে। তখন দেখতে হবে যে প্রোটিনটা কি মাত্রায় যাচ্ছে, কি পরিমাণ যাচ্ছে। এটা নরমাল হচ্ছে কত? 30 এর নিচে। 30 এর নিচে যদি যায় তাহলে প্রোটিন যে পরিমাণ যাচ্ছে কোনো ক্ষতির কারণ নাই। আরেকটা লাইন আছে 30 থেকে 300 হবে।
30টা যদি 300 মধ্যে দেয় তাহলে সামান্য যাচ্ছে আর যদি উঠে গেছে 1800 2000 3000 তার মানে কি ছাকনি অনেক জায়গায় ফুটে হয়েছে অনেক প্রোটিন চলে যাচ্ছে বডি থেকে তাহলে প্রোটিনের ঘাটতিটা পূরণ করতে হবে যে কোনো ভাবে তাহলে কিডনিতে অনেক সমস্যা তাহলে ইউরিনেসিয়াম বেশি মানে কিডনিতে সমস্যা কিডনির ভিতরে ইউরিনেসিয়াম করতে দিতে পারে ঠিক আছে এটা ওই ওষুধে দিতে হবে ওই যে প্রোটিন কিছু দিয়া না না ওটা তো ঘাটতি ফিল আপ করলাম কিন্তু আমার যে কারণে বের হয়ে যাচ্ছে জি জি কিছু তো চেষ্টা ওই আছে ড্যামেজ জায়গাটা হ্যাঁ লিভার ওষুধ আছে আমাদের হোমিওপ্যাথিতে এলসিএম খুব ভালো কাজ করে ঠিক আছে এই কনসেপ্টটা আমার ফ্রেন্ড হয়েছিল ওটা এখন 40 আছে অনেক হয়ে গেছিল অনেক রিকভার করে হ্যাঁ পরে ওর এখন 40 আছে কি গেছিল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন এরপর গুরুত্বপূর্ণ হচ্ছে সিরাম ইলেকট্রোলাইটস সিরাম খুব গুরুত্বপূর্ণ মানে যত গুরুত্বপূর্ণ পরীক্ষা করতেছি এবং দুটো পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সিরাম ক্রিটিনাইট আর একটা সিরাম ইলেকট্রোলাইটস সিরাম ইলেকট্রোলাইটস পরীক্ষা হচ্ছে যে আমাদের বডির মধ্যে রক্তের মধ্যে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ম্যাগনেসিয়াম এই চারটা খনিজ পদার্থ খুব অল্প অল্প মাত্রায় লাগে থাকে যদি এটা কম হয়ে যায় তাহলে বডিতে খুব খারাপ সমস্যা তৈরি হয়ে যায় যেমন ধরেন সোডিয়ামটা লবণ আমরা যে খাবার লবণ খাই এটা যদি কারো কমে যায় তাহলে সে আবল তাবল কথা করবে একদম পাগলের মতো আবল তাবল কথা বলবো মানে টোটালি ইলেভেলে কথাবার্তা বলবো সব কিছু উল্টা পাল্টা দেখে আমার দেখবো হয় স্টক করছে কি মনে দেখবো স্টক করছে ওটা আসলে স্টক করে না বডিতে লবণটা কমে গেছে মাত্র 1 টাকা 2 টাকা ওষুধ খালি লবণ এনেছি ট্যাবলেট আছে সঠিক ধরনের পাওয়া যায় এই লবণটা যদি এই ট্যাবলেট অথবা লবণের স্যালাইন দেওয়া হয় তখন কোনো নাম্বার আছে হ্যাঁ ওইটাই তো বললাম যে হয় স্যালাইন দিব তাহলে ট্যাবলেট খাওয়াই দেবো আমাদের হোমিওপ্যাথিতে আমরা কি দেবো লেটেম হোমিওপ্যাথি কাপড় আমাদের আমাদের ওষুধ তৈরি করতে এই যে লেটেমের একটা বড় একটা কথা বলতে মাথা বলতে তার মানে লবণ থেকে একটা কি মাথা বলতে হ্যাঁ তাহলে এই লবণ কবিতার অনেকগুলো কারণ একটা হচ্ছে ওই যে কিডনির সাথে করে থাকার কারণে এই লবণ ইমব্যালেন্স সোডিয়াম কম নিলে পটাশিয়াম কম নিলে একটা বাইরে যাবে কমে যাবে এই ইমব্যালেন্সগুলো দেখতে হয় বারবার বিশেষ করে যাতে ডায়ালিসিস করতে হয় তাদের কনসাল্টে দিয়ে করে এই পরীক্ষাটাই করতে হয় এখন এটা যে শুধু কিডনি থাকার কারণে যে এই ইলেকট্রোলাইটটা চেঞ্জ হয় তা না আর কিছু কারণে চেঞ্জ হয় যেমন একটা বড় পানি ছিল কারণ দুধ ডায়রিয়া তাহলে শরীর থেকে লবণ পানি কমে গেছে তাই না তাহলে তার অবস্থা দেখে পারে তারপর কারোর অতিরিক্ত বমি হয়েছে তাহলে কমে গেছে না তাদের অবস্থা দেখতে পারে কিন্তু এটা যদি কেউ এক্সপার্ট থাকে তাহলে ডাক্তাররা ধরতে পারে আনেরা ধরতে পারবে না যেমন আমি বলি এই যে নুসরাতের এক রিলেটিভ যে হাসপাতাল থেকে এসেছিল মনে আছে এই একটা মেয়ে আর কি 20 বছর মতো বয়স এবং বমি অনেক বমি হয়েছে বমি করতে করতে আমি বলছি মুখ পাকা হয়ে যেতে কথা বলতে পারছি লবণ কমে গেছে এখন না হাসপাতালে দেখো আমি যদি হ্যাঁ একটা পরীক্ষা করতে হইব ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি পারেন সিরাম ইলেকট্রোলাইটস পরীক্ষা লিখে দিচ্ছি আমি বলছি ডাক্তার যদি না বলতে ডাক্তারের তখন ডাক্তার এই পরীক্ষা করতে গেছে আরেকজন ডাক্তার আপনি পরীক্ষাটা করান বুঝছেন আর উনি গেলে কিন্তু সিটি স্ক্যান করতে হবে কিন্তু সিটি স্ক্যান লাগবে না কারণ সিটি স্ক্যানের সমস্যা না স্টপ করে নাই বুঝতে পারছেন ভাই গেছে দিন হাসপাতালে ওই যে আর্থিক হাসপাতালে হ্যাঁ নেগেট করে সিটি স্ক্যান দিয়ে দিচ্ছি স্টেজের উপর লক্ষণ হয়েছে বুঝছো পরে আমার ফোন শুনতেছি না ডাক্তারের পরে এই পরীক্ষাটা করাইতে সিটি স্ক্যান করার কারণ এই পরীক্ষা করা যায় ঠিক লবণ কমে গেছে লবণের স্যালাইন দিছে ভালো হয়ে গেছে ইনস্ট্যান্ট কি মনে আছে ওরই আত্মীয় না না এটা 6 মাস আগের কথা মানে এই যে একটা মজার বিষয় জানা না থাকলে
স্টক করে আনছে বুঝতে পারো এই লবণ পটাশিয়াম যেটা আছে এটা যদি কমে যায় তার হার্টের প্রবলেম করবে তার হার্টবিট হয় বেড়ে দেব শুধু বাইরে না তাই হার্ট অ্যাটাক করলে যা যা লক্ষণ হয় সব লক্ষণ যায় এবং বেশি হচ্ছে করতে গেলে হার্ট অ্যাটাকে করে তারপরে এই তিনটা পরীক্ষা করে যদি পটাশিয়াম কম থাকে লগে পটাশিয়াম দিয়ে দিলে কাজ হয়ে যায় ইলেকট্রিকে হ্যাঁ কেসিআর ওষুধ পাওয়া যায় পটাশিয়াম ক্লোরাইড সিরাপ পাওয়া যায় যেটা ইনজেকশন দিতে হয় এবং এই ইনজেকশন দিলে আরেক দিলে খুব ক্ষতি হয় এটা স্যালাইনের মধ্যে এনার্জি স্যালাইনের দিয়া খুব অল্প মাত্রা দিতে হয় 2 দিনের মিললে একটা স্যালাইন ওষুধ করবে এমন মানে এত সূক্ষ্ম মাত্রা দিতে হয় বেশি মাত্রা যদি না হতে দিতে দিতে তাহলে সিনামিন ইলেকট্রোলাইটস গুরুত্বপূর্ণ কোন কোন ক্ষেত্রে ডায়রিয়া হলে পানির সঙ্গে তো বেশি তখন বমি হলে আর কিডনিতে সমস্যা থাকলে আমরা এই ইলেকট্রোলাইটসটা করতে দিই একদিন তো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে কি হয়ে গেছে কত হয়ে গেছে আর কি সমস্যা জানতে পারতেছো না তাহলে প্রথম পরীক্ষা হচ্ছে ডায়াবেটিস মিল হয়েছে কিনা ডায়াবেটিস মিল নাই দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ইলেকট্রোলাইটস ডায়াবেটিস তো মিল নাই তাহলে ইসিজি করা যে হাতে কোনো সমস্যা আছে কিনা লবণ কমে গেছে কিনা বুঝে গেছে বিষয়টা তাহলে ইনস্ট্যান্ট যে অবস্থাটা খারাপ হয়ে গেছে ইলেকট্রোলাইটস খুব গুরুত্বপূর্ণ বুঝছো বন্ধু আচ্ছা ইলেকট্রোলাইটসের ভিতরে সোডিয়াম পরিমাণ 135 145 নরমাল 135 145 আপনার কি দিতে তখন যদি লবণ এনে 130 করে অ্যানোমানি সোডিয়াম তাহলে লবণ ওষুধ দিতে হবে পটাশিয়াম রাখাতে A+ 4 থেকে 5 পর্যন্ত নরমাল ক্লোরাইড থেকে 96 থেকে 106 নরমাল বাইকার্বনেট থেকে 22 থেকে 28 তাহলে সোডিয়াম যদি কমে যায় তাহলে এলোমেলো কথা বলবো কিছু নিব সহজেও যেতে পারে মুখটা পাকা হয়ে যাবে দুর্বলতা ডিপ্রেশন যদি পটাশিয়াম কমে যায় তাহলে মাংস পিছিয়ে থাকে তো পাশে মাংস অনেক খিচে যেমন ভিতরে তো কুকড়ে যেতে আমি হাতেও পারতেছি না সহ্য করতেছি না এটা আর বাকি পেরে যেগুলো এগুলো ঠিক তারা আছে মধ্যে হয়ে যাবে হ্যাঁ যে হাতে এত করতে আমি হচ্ছে জামু এই ক্ষমতা আমার তাহলে পটাশিয়াম কোনটা কমে গেলে ওই লবণের দাম হয় সেটাই তাহলে কি হয় ইলেকট্রোলাইটস সিলেটের বাইরে গেলে কি হয় বাংলার সমস্যা কমলার সমস্যা বাংলায় যেমন জানেন যে পটাশিয়াম যেটা বললাম এটা যখন ইলেকট্রোলাইটস যখন পটাশিয়াম 3.5 থেকে 5 পর্যন্ত নয় আইসে 3 তখন কি করতে পটাশিয়াম দিতে মানে পটাশিয়াম দেওয়ার কারণে আমরা বেড়ে গেছে হয়ে গেছে 6 আবার পটাশিয়াম কমাতে এই যে কিডনির জন্য যে ফল খাওয়া নিষেধ থাকে না এই পটাশিয়ামের মূলত অধিকাংশ ফলের মধ্যে পটাশিয়াম থাকে অধিকাংশ ফলের মধ্যে পটাশিয়াম থাকে পটাশিয়াম যদি বাইরে যায় কিডনির ক্ষতি হয়ে যায় এটা করতে পারে না কিডনি তখন এটা কাজ করতে পারে না এই জন্য যত যে খাবারে বেশি পটাশিয়াম থাকে এই খাবার নিষেধ করে দিতে হবে কলাতে পটাশিয়াম বেশি কলা নিষেধ করে দেয় ডাবের পানি নিষেধ করে দেয় এই পটাশিয়াম কামড়ে নিষেধ করে দেয় অধিকাংশ ফলে পটাশিয়াম থাকে এগুলো যেটা বেশি ধরে একদমই খেতে না করে আর যেটা কম সেগুলো অল্প অল্প খেতে হবে যেমন আম অল্প খেতে হবে পটাশিয়াম আছে অল্প খেতে হবে তাহলে এটা ক্লিয়ার তো তাহলে ফল খাওয়া নিষেধগুলোতে কি কারণে এই ইলেকট্রোলাইটসের পটাশিয়ামের কারণে পটাশিয়াম বেশি তারপর হচ্ছে আমাদের বডিতে কিডনি যেরকম ভুল পরীক্ষা এগুলো আর কিডনি যাদের খারাপ অবস্থা দিকে যায় কিডনি 3 হয়ে গেছে এই রোগীর ক্ষেত্রে কিছু কিছু হার্টের ফুটা থাকার কারণে ক্যালসিয়াম বডিতে জমা ক্যালসিয়াম দেখো কিডনি বেশি থাকে একেবারে ক্যালসিয়াম যেটাতে কারণ ওই যে ফুটাতে কি হয় ক্যালসিয়াম এটা প্রোটিনের মতো তখন তাদের ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন তাকে হাতে পায়ে ব্যথা থাকে একটু হাতে ব্যথা করে কিছু যাতে ঘাটতি পারবে না তখন এই ক্যালসিয়ামের পরিমাণটা দেখতে হয় ক্যালসিয়াম কম আছে না দেখতে এই জন্য দেখবে কিডনির রোগী যত আছে এর ভিতরে ডাক্তাররা ক্রিটিনের কমানোর কোনো ওষুধ দেয় না ক্রিটিনের কমানোর কোনো ওষুধ
যায় না। এটা ওষুধ দেয় কি আর ওষুধ দেয় ক্যালসিয়ামের, এবং গায়ে ক্যালসিয়াম ওষুধ দিচ্ছে। কেন দিচ্ছে? ক্যালসিয়ামের ঘাটতি যে জায়গায় হইতেছে ওইটার ঘাটতিটারও পূরণ হয়ে যায়। কিডনি যাদের সমস্যা থাকে তাদের প্রেশার হাই থাকে সবসময়, প্রেশার হাই থাকে। দেখবেন প্রেশার হাই থাকে তাহলে কিডনি আরো খারাপ অবস্থা বেড়ে যেতে থাকে। অর্থাৎ প্রেশার কন্ট্রোল করতে তারা ক্যালসিয়াম দেবে আর পোশাক করে দিবে, যেন ওই ক্যালসিয়াম প্রোটিন যেগুলো ঘাটতি হইতেছে ওইটা যেন পূরণ হয়। কিন্তু কিডনি যেটা নষ্ট হয়ে গেছে ওইটা হারার কোনো ওষুধ দেয়। এই জন্য বাড়তি থাকে, কমে যায়। এটা বন্ধ করতে হবে না। প্রেশার কমার জন্য আমরা এবার আমাদের সুবিধা সেটা যাবে না। তাহলে সিরাম ক্যালসিয়াম, সিরাম ম্যাগনেসিয়াম, সিরাম ফসফেট, সেম কাহিনী। কি হবে? এই যে পূজা দেওয়া শরীরে দেওয়া একটা পিটিএস প্যারাথাইরয়েড হরমোন, যাদের কিডনিতে সমস্যা থাকে এই প্যারাথাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যায়। পিটিএস এর পরিমাণ এটা বাড়তে যাবে। তারপর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ডিটিপিএ, এটা গুরুত্বপূর্ণ। এটা আমরা সাধারণত দেই না, কিন্তু এই রিপোর্টটা আমাদের জানতে হবে। রিপোর্ট না থাকলে আমরা জানতে হবে কিন্তু মিডিয়ায় পাওয়া যায় না। এটা খুব সিরিয়াসলিদের ক্ষেত্রে সিরিয়াসলিদের ক্ষেত্রে এই পরীক্ষা রিপোর্টটা আমাদের কাছে নিয়ে আসে। ডিটিপিএ মানে ডাইইথিলিন ট্রাইঅ্যামাইন পেন্টাএসিটিক অ্যাসিড, ডাইইথিলিন ট্রাইঅ্যামাইন পেন্টাএসিটিক অ্যাসিড। নাম লেখা লাগবে না, মাথায় রাখবেন। ডিটিপিএ যেমন ধরেন কিডনি, ঘটনাটা কি? একরকম কি সমস্যা? কারণ কি? একটা কুপের নিচে কিন্তু সাইজে তো বড় ছোট হবে। লিভার যখন নিচে নামছে একটা দিতে একটু উপরে, কিন্তু সাইজে তো বড় ছোট হবে। কিডনি তো প্রস্রাব তৈরি করে, প্রস্রাব তৈরি করে না, প্রস্রাব তৈরি করে এটা বলে ইউরিটার। ইউরিটার নিচে নামাই দিতে আসে কোনো কারণে, এটাতে একটা পাথর আছে অথবা এই কারণে যেটাকে চিকন হয়ে গেছে, অথবা এখানে একটা পরিমাস আছে মানে মাংস টুকরা বাড়ছে, সেটা কিডনিকে ঠিক মতো থাকতে পারবে। প্রস্রাব তৈরি কোন জায়গায়? এই জায়গায় তৈরি করে দিতে যাওয়ার কথা, কিন্তু যাইতে পারতেছে না। গেল 5-8 মিনিটে পাথর পাকে দিয়ে চুয়ে যদি পারে না এটা ঠিক মতো যাইতেছে। এটা যদি যাইতে না পারে কারণ কিডনির অবস্থাটা কি হলো একটু বড় হয়ে যাবে না, অর্থাৎ এটার ভিতরে কি থাকবে? প্রস্রাব থাকবে। তাহলে তৈরি এটা রয়ে গেছে, যেতে পারতেছে না। এটা ডাক্তারের পাশে মানে হাইড্রোনেফ্রোসিস লেখা রাখে। হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোনেফ্রোসিস, HYDRO, HYDRO, YDRO, NE, PHRO, SIS এক লগে না হাইড্রোনেফ্রোসিস। HYDRO আমি যদি HYDRO, NE, PHRO, হাইড্রো মানে পানি, নেফ্রোসিস মানে কিডনির ভিতরে পানি রয়েছে, এটা হাইড্রোনেফ্রোসিস। ঠিক আছে? তাহলে যার কিডনিতে সমস্যা আছে তাহলে তার হাইড্রোনেফ্রোসিস থাকতে পারে এক। আরেকটা বড় কারণ কি থাকতে পারে? পাথর, স্টোন নাই, কি হতে পারে? একটা মাংস বাড়তে পারে, একটা টিউমার হতে পারে, টিউমারটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, অথবা নালী চিকন হয়ে যেতে পারে, হ্যাঁ, স্থিতের বিষয় যেটা বলে। ঠিক আছে? অর্থাৎ যে কোনো কারণে পাসিং হচ্ছে না। পাসিং হচ্ছে না, পাসিং না হওয়ার কারণে এটা যদি বড় হয় এটা বলে হাইড্রোনেফ্রোসিস। এটা কি ভাই ওই বড় হয়ে কি বড় হইতেই থাকে? আর কিডনি সাইজ বড় হয়ে যায় তাহলে না, এই হইতেই থাকে। না, ওই কিছু তো পাস হচ্ছে, ওই যে পাথর চুয়ে আছে এটা কিছু দেখতেছে। রেশিও কত? হ্যাঁ, এখন শরীরে মনে করতে হইতেছে 100,
পাশি হওয়ার কথা 100 হ্যাঁ, 80 আমাদের বিশ, কাছে বিশ। 80 হ্যাঁ। 20 তো থাকতেছে হ্যাঁ। কিন্তু আমার তো প্রত্যেক মিনিটে প্রত্যেক ঘন্টায় 20 করে প্রেশার বাড়তেছে আর কিছু তো যাইতেছে 80 দিতেছে হ্যাঁ। তাহলে প্রত্যেক ঘন্টা 20 করে যদি বাড়ে তো 10 ঘন্টা তো আমার এমনি 200 রয়ে গেল হ্যাঁ, পাঁচ বুঝতেছে? এটা যে পরিমাণ তৈরি হইতেছে ওই পরিমাণে কিছু কমতে যাইতেছে হ্যাঁ। অর্থাৎ এটা এই সাইজের থাকে এটা বেশি বড় দেওয়ার ক্যাপাসিটি কিডনি সাইজটা বড় হবে সব সময় যেমন থাকতেছে প্রেশার প্রেশারে থাকতেছে পুরোটাই প্রেশার মধ্যে স্পন্দিত থাকতেছে। অবস্থায় থাকে এই প্রেশার যেমন যেমন ভিতরে দেওয়া থাকতেছে আস্তে আস্তে কিডনি আমার দিকে যেতে থাকে হ্যাঁ ওই স্পন্দিত অবস্থায় থাকে বুঝতে পেরেছে কিডনি খারাপ দিকে যেতে থাকে টেনশনে থাকে হ্যাঁ তাহলে এই হাইড্রোজেন প্রসেসরে প্রথম করতেছে আলট্রাসোনোগ্রাফ আলট্রা থেকে রিপোর্টটা বোঝা যায় হাইড্রোজেন প্রসেস আলট্রাতে বোঝা যায় হাইড্রোজেন প্রসেস থাকলে আমরা কি করতে দেবো এই জন্য জানি মানে আমরা দেখতে পাবো জিরো রেটের পাথর আছে কিনা হ্যাঁ প্রসেসের চলে ব্লকেজটা কোন জায়গায় ব্লাডের পাথর আছে কিনা ব্লকেজটা কোন জায়গায় ধরেন আমি হাইড্রোজেন প্রসেসে কারণ এনে পাইতেছি না পাথরটা পাইতেছি না আমি তখন আমরা পরীক্ষাতেই একটা এক্স-রে নর্মাল এক্স-রে এক্স অফ কে ইউবি এক্স অফ কে যে কোনো জায়গায় পাথর দেখা যায় কিনা কিডনি ইউরেটার ব্লাডার এক্স কিডনি ইউরেটার ব্লাডার যে উত্তরের মধ্যে কিডনি ইউরেটার ব্লাডার ঠিক আছে এক্স-রেতে পাথর দেখতেছি না এক্স-রেতে পাথর দেখতেছি না না পাথর নাই পাথর থাকলে রাখবো আর পাথর নাই তাহলে যে মাংস থাকলে তার এক্স দেবো না বুঝে গেছে কথাটা তখন আমরা এক্স অফ আইবিইউ ডাইরেক্ট শুধু আইবিইউ লেখা থেকে আইবিইউ ইন্টারভেনাস ইউরোগ্রাফি এক্স না আইবিইউ এটা একটা বিশেষ এক্স এক্স দেখতে হলে ডাইরেক্ট আইবিইউ দেখতে হবে এটাতে একটা কেমিক্যাল দেওয়া হয় কেমিক্যাল দিয়ে এরপর এক্স করা এক্সটা দিলে ওই কেমিক্যালটা দিয়ে দিলে গেছে সাদা 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 হয়ে যাবে তখন যদি কোনো জায়গায় বাধা থাকে হ্যাঁ দেখা তো করে বলবো মানে প্রভাব একটা নদী ছবি করলাম আমরা হ্যাঁ ওই নদীটা কোন দিকটা গেল কোন জায়গায় চিপলো কোন জায়গায় পড়লো ওইটা দেখে আমরা পানি প্রভাব দেখে বুঝতে পারি যেমন এটা সাদা কালার পাইতেছে হ্যাঁ সাদা কালার যাওয়ার পরে আমার দেখা গেল যে এটা মোটা হয়ে গেছে কিন্তু এটা শুকনো হয়ে গেছে নদী চেপে গেছে কারণ বুঝে গেছে এটা একটা অবস্ট্রাকশন আছে তখন ওটা আমরা তখন ওই জায়গায় ব্যবস্থা নিতে হবে স্টোন বা পাথর বা মাংস বা কি আছে ঠিক আছে এই পরীক্ষাটা হলো আইবিইউ ইন্টারভেনাস ইউরোগ্রাফি আইবিইউ ভিবি ভেনাস ইন্টারভেনাস ইউরোগ্রাফি হ্যাঁ ঠিক আছে এটা 3000 টাকা লাগে এটা পাথর মাত্র পাইলট করে আচ্ছা কিছু কিছু বাচ্চা জন্মগতভাবে কিডনি থাকে আলতা করার পর বলে যে ব্যথা আটকে দেখো যে কিডনিতে পানি দাও বাচ্চার তার পাথর তৈরি হয়ে যায় বাচ্চার কিডনি খারাপের দিকে যায় তখন আমরা ডিজিপি এ করতে দিই ডি জি জি এ এইটাতে কয়েকটা জিনিস দেখতে হয় এটা হলো কিডনি কি পরিমাণ কাজ করতেছে এটাতে এই ডিজিপি এর মধ্যে ডাইইথিলিন থায়ামাইড পেন্টেসিলিক অ্যাসিড এই উপাদানটা বেড়ে রক্তের মধ্যে উপাদানটা দিয়ে দেওয়া বুঝে গেছে তারপর গামা রে ফেলে রেডিয়েশন ফেলে এটাতে হাসি ক্ষতি হয় কিন্তু পরীক্ষা দিতে করতে হচ্ছে অত বেশি নেই কিছু কিছু মাত্র রেডিয়েশন যাচ্ছে এই জন্য রেডিয়েশন থাকে কোনো গামা রে ফেলে গামা রে দেওয়ার পরে লগে লগে কিডনিতে এই কালার হয়ে যায় ওই যে আমরা যে ডাই দিলাম ডিসিপ্লিনে দিলাম ভেঙে রক্ত লাগিয়ে দিলাম কিন্তু কি পরিমাণ থাকতেছে মিনিটে ওই যে 90 মিনিট ছিল 1 মিনিটে ওটা কাউন্ট করতেছে ওরা কাউন্ট করে 60 মিনিট তৈরিতে ওরা কাউন্ট করতেছে নিজেরা তো ওরা কাউন্ট করতেছে ওরা বাদ আছে ওরা কাউন্ট করতেছে কি পরিমাণ কাজ করতে এরা কাউন্ট করতেছে আমার কিন্তু এটার মধ্যে ওই প্রায় 30-40 মিনিট লাগে পরীক্ষাটা এটাতে মোট কয়েকটা জিনিস দেখা হয় প্রথম হচ্ছে জিএফআর টাইপ তোমরা কিডনি আলাদা আলাদা জিএফআর টাইপ এক কিডনি যেমন অবস্থান একটা কিডনি এক কিডনি জিএফআর কাছে 90 এক কিডনি জিএফআর কাছে 30 কিসে বলবো না একটা কিডনি বুঝতে পারছেন তো তারপর থেকে জিএফআর নিচে লেখা থেকে ডি আর এফ ডিফারেন্সিয়াল রেনাল ফাংশন মানে পুরোনো মতো গরম কিডনি কাজ প্রত্যেকটা কিডনি 45 থেকে 55% দুটো মিলে 100% এটা 50% এটা 50% মানে এক কিলোতে দেখা যাচ্ছে 80% আর 20% তারপরে কি ব্যাপারটা
দুটো মিলে 100% হয়েছে কিন্তু সমস্যাটা কি একটা ভালো একটা এক কিলো 70 এক কিলো 30 কিসে করে না 30 তো খারাপ ওটা খারাপ। খারাপ এক কিলো 50 এক কিলো 50 কিসে করে না দুটোটাই ভালো 50-50 তাহলে এটা দেখে আমরা বুঝতে কত পার্সেন্ট কাজ করতে জিএফআর আগে যে জিএফআর করছি ওই জিএফআর একই জিএফআর দেখে তোমরা বুঝবাই যে কোনটাতে কি কোনো কাজ আর কত পার্সেন্ট কাজ করতে তারপরে হচ্ছে প্রসাদে নিচে নাম করছে প্রসাদ তৈরিছে জিএফআর নরমাল কিন্তু ওই প্রসাদে ইউরেটার প্রসাদে ধরিতে দেখো এইটার যে টাইম এটা হলো কি হাফ বান হয় মানে প্রসাদ নিচে নামতে কতটুকু সময় লাগতেছে মানে 10 মিনিট টাইম 10 মিনিটের মধ্যে যদি টাইমটা দেখো তৈরি সব নামতেছে নরমাল আর 10 মিনিটের মধ্যে নামে দেয় 20 মিনিট আছে নামতে তার মানে সমস্যা আছে কি সমস্যা আছে অবশ্যই আছে কিডনি ভালো আছে কিডনিতে সমস্যা নাই কিন্তু পানিতে দাঁড়িয়েছে নিচে লাইনে কোনো জায়গায় বাদ আছে যেতে পারতেছে না বুঝতে গেছে তখন এটা একটা ওষুধ ক্রুসিমাইড ক্রুসিমাইড হচ্ছে প্রসাব তৈরি হওয়ার ওষুধ প্রসাব করে বের করে দেয় এই ওষুধটা ওই দেশের মধ্যে দিয়ে দেয় ক্রুসিমাইড দেওয়ার পর যদি যেটা আমাদের ক্রুসিটামে পাওয়া যায় ক্রুসিটামে প্রসাব হয় না এটা দেওয়ার পর যদি 20 মিনিট 10 মিনিট বেশি সময় লাগে মানে নিশ্চিত অবস্থা না হয় টিউমার না হয় চিন্তা কোনো না আসি আছে তাহলে আমরা বাচ্চাদের থেকে বড়দের থেকে যারা বুঝতেছি যে আমরা মাদারা কি বুঝতে পারছি না তো আমরা এই পরীক্ষাটা তাহলে এই কিডনি হলো মোটামুটি প্রাইমারি লেভেলের পরীক্ষাগুলো কমপ্লিট এখন আমি মনে একটা শর্টকাট টেকনিক করি আমরা এই পরীক্ষাগুলো মনে একটা সহজ আমরা প্রথমে দেখব ইউরিক আইন এর মধ্যে আছে এটা দেখব তারপর দেখব সিরাম ক্রিয়েটিনাইন এটা যদি বেশি মাত্রা দেয় তখন আমরা কিডনি এবার করতে দিব আর যেহেতু প্রোটিন আছে তাহলে ইউরিক পর এসিআর কমপ্লিট প্রাইমারি লেভেলের পরীক্ষা শেষ আর এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম ঠিক আছে যদি ক্রিটিনাল বেশি থাকে ব্লাড এন্ড নাইট্রোজেন বেশি থাকে তখন ইউরিনেশন বেশি থাকে তখন এবার অবজারভেশন করা অবজারভেশন হলো যে লবণ কমে গেল কিনা ক্যালসিয়াম কমে গেল কিনা পিটিএস বাইরে গেল কিনা ওই যে প্রোটিন থেকে ওগুলোর ব্যবস্থা সাপোর্ট করা তখন এটা মনে রাখার জন্য সহজ যুক্তি হলো কিডনিতে ইজিএফআর কম্বো ক্যালসিয়াম কম্বো ইজিএফআর কম্বো ক্যালসিয়াম কম্বো আর ম্যাগনেসিয়াম ফসফেট এসিআর এগুলো বাদ ম্যাগনেসিয়াম ফসফেট এসিআর মানে যে প্রোটিন 60% না বেড়ে যাচ্ছে ওই 2000-3000 এগুলো বাদ সিরাম ক্রিয়েটিনাইন বাদ ব্লাড ইউরিনেশন বাদ কম্বো খালি দুইটা কোনটা প্রোটিন তো কম বড় প্রোটিন তো বাড়বো থাকে যাইতেছে মানে বেশি দরকার কম্বো দুইটা ইজিএফআর কম্বো আর এটা কি সিরাম ক্যালসিয়াম কম্বো আর বাকিগুলো সব কি গো বাদ এটা মনে রাখা সহজ কথা ক্লিয়ার আপনারা পারবেন না